পাঠ করছি শওকত আলীর যাত্রা উপন্যাসের গল্প অংশটুকু। হুড়োহুড়ি পারাপারি করে নৌকায় উঠছে। আস্তে আস্তে, ভিড় কইর না, আর উঠেন না, নাও ডুবব কইলাম। কিন্তু কেউ কারো কথা শোনে না। এই মাঝি, এদিকে আনো, ধমকে উঠল কেউ। ওদিকে আরেকটা নৌকা আসছে। ওদিকে যান না ভাই, ধীরে সুস্থে কাজ করুন। নৌকোটা ডুবো ডুবো অবস্থায় ছাড়ল। প্রফেসরের স্ত্রী চশমা চোখে, দু চোখে কালি পড়েছে। নির্ঘুম রাতের বাচ্চা দুটি কখনো নৌকায় চাপেনি। নৌকার দুলুনিতে ডাক ছেড়ে কেঁদে উঠল। এক বুড়ি চিৎকার করতে শুরু করলো, রাখাল্লা রয়ে গেল, নাও ঘুরাও বাবারা, নাওটা ঘুরাইতে কও, আমার রাখাল্লা রইয়া গেল। বুড়ির কথা কেউ শোনে না। প্রফেসরের বাচ্চা দুটি কাঁদছে ভয় পেয়ে, তাদের কথাও শোনে না কেউ। পায়ের ব্যথাটা ভয়ানক টনটন করছে এখন, এতক্ষণ টের পায়নি। এবার পায়ের উপর হাত বোলালো। হাতের ব্যথার জন্য চিন্তা নেই, হাতটা তো কোনো কাজে লাগছে না। পাটা টেনে নিয়ে চলতে হবে, এটাই সমস্যা। পেছনে তাকায় না কেউ, অথচ পেছনে পিলপিল করে মানুষ নেমে আছে নদীর ঘাটে। কাকুতি মিনতি করছে নৌকার জন্য, কিন্তু মাত্র কখানি তো নৌকা। মাঝিদের পয়সা চাইতে হয় না, সওয়ারিরাই দাম হাঁকছে। 10 টাকা দেবে, এদিকে এসো। তবে ওই হাঁকডাকই সার, কারো কথা শোনার জন্য কেউ বসে নেই। স্বেচ্ছাসেবক কয়েকজন 6 তারা মার্কা টুপি মাথায় হাঁকছে। কেউ বেশি পয়সা নেবে না, যা রেট তার 1 পয়সাও বেশি নয়। কিন্তু সম্মিলিত শব্দ আর কোলাহল শুধু। পিছনে তাকায় না কেউ, শুধু অধীর আগ্রহ। নৌকা এখন তীর ছোবে। প্রফেসর গিন্নি কি ভাবছেন যেন। তার হাতে ঘড়ি, বালা, চুড়ি সব একসাথে শোভা পাচ্ছে। বোধ হয় অনিশ্চিত পথের কথা ভেবে ওই রকম জিনিসপত্র হাতে একসঙ্গে ঢুকিয়ে নিয়েছেন। প্রফেসরও সামনের দিকে তাকিয়েছিলেন, এবার ডাইনে বাঁয়ে তাকিয়ে নিলেন একবার। দেখছেন সামনে তীরে অসংখ্য লোক দাঁড়িয়ে। পরিচিত মুখ দেখে কেউ কেউ উদ্বিগ্ন স্বরে স্বজনের খোঁজ করছে। আমার ভাই আনসারকে দেখেননি? ও তো ইসলামপুর ফাঁড়ির পিছনের বাড়িটাতে থাকতো। আহা, নয়াবাজারের কাঠগোলায় মনোহর থাকে, তার দেহ নাই? কি সব জ্বালায়া দিছে? আহারে, হালারা জানোয়ার নাকি? ডাহা থুইব না, আল্লাহ বিচার করব। আল্লাহর মাইর দুনিয়ার বাইর। দেখেন শেখ সাহেবের খবর জানেন কিছু? ছাত্রগো সবাইরে নাকি মায়েরা ফালাইছে। কত কথা, কত জিজ্ঞাসা, কেউ উত্তর দিতে পারে না। হাসানকে জিজ্ঞেস করে প্রফেসর রায়হান বলেন, কি ভাই, পারবে তুমি? জি পারবো, হাসান জবাব দেয়। পায়ের জখম বেশি নয়, হাতটা জখম হয়েছে বেশি। তা হাতের তো কোনো কাজ নেই এখন। নৌকা ভিড়তেই লাফ দিয়ে নামতে শুরু করলো সবাই। কারো তর সয় না। রায়হান স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, পারবে নামতে? স্ত্রী কিছু বললেন না, পা নামিয়ে দিলেন পানিতে। প্রায় হাঁটু পর্যন্ত উঠে গেল কাপড়, নিচের দিকে বুঝিবা কিছুটা ভিজল। একটি বাচ্চাকে কোলে নিলেন, তারপর উঠে গেলেন তীরে। পেছনে আরেকটি বাচ্চাকে নিয়ে প্রফেসর রায়হান। হাঁটু পর্যন্ত প্যান্ট ভেজা। হাসান পেছন ফিরে তাকিয়ে দেখল পরের নৌকায় 3টি মেয়ে। ওর মধ্যে একজনকে চিনল, ইউনিভার্সিটির মেয়ে, সহপাঠী। আর বাকি দুজন কে জানে, হয়তো ইউনিভার্সিটিরই। সবার চোখে শূন্য দৃষ্টি। রাখালের মা কখন নৌকা থেকে নেমে গেছে কারো চোখে পড়েনি। কোত্থেকে আসছেন ভাই? রাজারবাগ? কি খবর ঢাকার? আচ্ছা, শান্তিনগর এলাকা কি অ্যাফেক্টেড? কোন জায়গা অ্যাফেক্টেড নয়, কত লোক মেরেছে। যাকে প্রশ্ন করা হয় সে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না। অন্য লোক দাঁত মুখ খিচিয়ে ওঠে, যার মিয়া দেখে আহেন, মস্করা করতে আসছেন? হ্যাঁ? কেউ বলে, বলা যায় না। 5,000 হতে পারে, 10,000, 15,000, সব রকম হতে পারে। স্যার আপনি? ছাত্র দেখতে পেয়ে রায়হানের মুখে প্রথম হাসি ফোটে। এদিকে কোথায় যাবেন? কোনো আত্মীয় আছে এদিকে? বড় বাচ্চাটিকে কোলে তুলেই বলে ওঠে, এ কি স্যার, এর গায়ে যে জ্বর। বিনু মৃদু গলায় জানান, হ্যাঁ ভাই, দুজনেরই জ্বর। তবু ওদের যে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি তাই ভাগ্যি। ভাববেন না ভাবি,
ছেলেটি আশ্বাস দিতে চায়, বলে এখানে আর কোনো ভয় নেই, এপারে ওরা আসতে সাহস পাবে না, আমরা প্রিপেয়ার্ড। হাত তুলে দেখায় ছেলেটি চারদিকে। রায়হান দেখেন, বিনু দেখেন, দেখেন শুধু কিছু বলেন না। ম্লান হাসি ফোটে দুজনের মুখে। হাসানেরও হাসি পায়। শটগান কয়েকটা আর গোটা তিনেক ৩০৩ রাইফেল নিয়ে কয়েকটি ছেলে দাঁড়িয়ে আছে আমগাছতলায়। কয়েকজনের হাতে শুধুই বাঁশের লাঠি। হাসি পায় শুধু, কোনো মন্তব্য করে না। ইতিমধ্যে পরের নৌকা দুটিও এসে পৌঁছেছে। নেমে আসছে মানুষ। ওই দেখো, ওপারে একটা নৌকা কাত হয়ে উল্টে গেল একেবারে। বুড়িগঙ্গায় এখন ধীর স্রোত, মরা খালে সবুজ রঙের পানি। গালাগাল দিচ্ছে একজন। হুড়মুড় করে দুটি তরুণ নৌকা থেকে নেমে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে। মুখে বলছে চিন্তা নাই, খালি ঢাকা শহর অগোহাতে, ইদিক চিটাগাং, খুলনা সব জেলা স্বাধীন হইয়া গেছে, আমাগো যাইতে দেন, রাস্তা ছাড়েন। ছেলে দুটির পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, একজনের গলায় লাল রুমাল বাঁধা, কোমরে গুলির বেল্ট, সেখানে কমলা রঙের এলি কোম্পানির কার্টিজ ভর্তি, হাতে এক নলা বন্দুক। বন্দুকের বেল্ট নেই, একটা সরু দড়ি দিয়ে বাঁধা। পান চিবোচ্ছে দুজনে। আজগার ওদের দিকে তাকিয়ে রাহেনকে বলে, দেখছেন তো স্যার, চারিদিক থেকে আসছে এরা, সব জমা হচ্ছে এপারে। খারাপ আর উঠতে কষ্ট হয়। হাতে প্লাস্টিকের ব্যাগটা এখনই ভারী লাগছে। বিনুর কষ্ট হচ্ছে, শুধু স্যান্ডেল জোড়া হাতে, কিন্তু তবু কষ্ট হচ্ছে। রায়হানের ইচ্ছে হয় গিয়ে হাতটা ধরেন, কিন্তু পারেন না। ওদিকে তরতর করে অন্যান্য মেয়ে পুরুষ পার বেয়ে ওপরে উঠে যাচ্ছে। একটি তরুণী মেয়ে ওড়না গলায় ঝোলানো, নিচ থেকে টেনে তোলার জন্য হাত বাড়িয়ে হাসি মুখ একটি তরুণকে ডাকছে। পার বেয়ে উপরে উঠতে বাচ্চা দুটির পা পিছলে যেতে চায়। পুরনো কেটসের তলায় রবারের ভোঁতা খাজে ভেজা বালি আটকাতে পারে না। অবশ্য আজগার শক্ত হাতে ওদের ধরে আছে। রায়হান পেছনে আরেকবার তাকিয়ে নিলেন। আহা, ছেলেটির বড় কষ্ট হচ্ছে বোধ হয়। দেখা গেল বা পায়ে ভর দিতে পারছে না। একটি মেয়ের সঙ্গে কি যেন কথা হলো। বাকি মেয়ে দুটি ততক্ষণে উপরে উঠে এসেছে। ওদিকে উত্তরে শহরের আকাশে এখনো ধোয়ার কুণ্ডলী। ডাইনে থেকে বায়ে গণা যায় আজ 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, ওই যে আরেকটা। এদিকে বায়ে আবার আরেকটা আরম্ভ হচ্ছে, তবু গণা যায়। গতকাল গণা যেত না। আহা, ছেলেটি পড়ে যাবে না তো? আজগার এগিয়ে যেতেই ডান হাত বাড়িয়ে হাসান তাকে ধরে নিজের পতন সামনে নিল। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বলল, একটু ধরুন ভাই। এখানে মানুষ খেয়ে মানুষ উদার সাহায্য করছে, কিন্তু একটু দূরে নদীর উপরেই কারোর দিকে তাকাবার অবকাশ নেই কারোর। অন্তত গতকাল ছিল না। এখনো থেকে থেকে রাইফেলের শব্দ শোনা যাচ্ছে। গ্রেনেড ফাটছে কোথাও কোথাও। ওই ধোয়ার কুণ্ডলীগুলোর প্রত্যেকটি জ্বলে ওঠার সময় মেশিন গানের গুলি চলেছে। গ্রেনেড ফেটেছে। গতকাল ওই কাণ্ড যে কত হয়েছে কেউ হিসাব রাখেনি। আজও কি রাখা হচ্ছে কে জানে। হাসান বুক ভরে নিঃশ্বাস নেয় উঁচু পাড়ের উপর দাঁড়িয়ে। এমনিতে ইচ্ছে করছে না হাত পা নাড়াতে। লালবাগ থেকে বেরোবার সময়ে তপন আর কায়সার বলে দিয়েছে, খবরদার কোথাও থামবি না, 10-15 মাইল ইন্টিরিয়ারের গিয়ে তবে অন্য কথা, নদীর ওপারেও শালারা হামলা করবে। হাসান একটু ভাবল, একটু পানি পেলে হতো। মুখটা তেতো তেতো লাগছে, বোধ হয় জ্বরটা আবার আসছে। ডক্টর মজুমদার বলে দিয়েছেন জ্বর আবার আসতে পারে, ব্যথাটাও বাড়বে, তবে ঘাবড়াবেন না। আর হ্যাঁ, ব্যান্ডেজটা ভেজাবেন না। রোজ 4টে করে কম্বায়োটিক নেবেন। রায়হান পাড়ের উপর দাঁড়িয়ে কেমন দিশেহারা বোধ করছেন। কিছু বুঝছেন না কি করবেন। রাস্তা অবশ্য একটাই, কিন্তু রাস্তায় ভিড় বলে মানুষ উপচে পড়ছে মাঠে। বাড়িঘরের ফাঁকে ফাঁকে উজিয়ে চলেছে সবাই। এই গায়ে গায়ে লাগা ঠেলাঠেলি ভিড়ের রাস্তায় গাড়ি ঘোড়া চলবার কোনো সম্ভাবনা নেই। তবু শোনা গিয়েছিল বাস পাওয়া যাবে। এখন শুনলো বাসও আর চলছে না। বিনু তখন প্রায় ভেঙে পড়েন। একরকম ফুপিয়ে ওঠেন হতাশায়। স্বামীর কাছে অনুযোগ জানান, তোমার কি মাথা খারাপ? এভাবে যাওয়া সম্ভব? অসুস্থ ছেলেদের নিয়ে কেমন করে হাঁটবো? হেঁটে কোথায় যাব? তাহলে? রায়হান প্রশ্ন করেন। ফিরে যাবে? ফিরলে চলো, ফিরে যাই। বিনু কি বলবেন?
শুধু ডাক ছেড়ে কেঁদে উঠতে ইচ্ছে করছে তার। নদীর ওপারে তাকালে বুকের ভিতরকার দম বন্ধ হয়ে আসতে চায়। কেমন একটা ভয়ানক কষ্ট হয়। ফেরার কোনো পথ নেই, একটি লোকও ফিরে যাচ্ছে না। শহর মুখে একটি লোক নেই, শুধু আসছে। ঘর বাড়ি দালান কোঠার ফাঁক ফোকর দিয়ে গলে গলে পড়ছে মানুষ। পিলপিল করে ছুটে আসছে চারিদিক থেকে। নদীর জলসীমায় এসে দাঁড়াচ্ছে। নদী দূর দিকে বাঁক নিয়েছে, আর মানুষের একটা স্রোত যেন অমনি একটা বাঁক নিয়ে রয়েছে। আজগর একটা লাঠি নিয়ে এলো, দেখুন এতে হবে কি না। হাসান লাঠি পেয়ে খুশি। হবে, এতেই হবে। জখম ছেলেটির উপকার করতে পেরে আজগর গর্ববোধ করে। তারপর সে নিজের শিক্ষকের দিকে মনোযোগ দিল। খোঁজ নিয়ে এসে জানালো, না স্যার, গাড়ির কোনো ব্যবস্থা হবে না। আর অত ব্যস্ত হচ্ছেন কেন? আপনি থেকে যান এখানে। এদিকে ভয়ের কিছু নেই। নদী পার হয়ে এদিকে আর্মি আসবে না। সবাই তো এদিকে, ছাত্র নেতারা সবাই এসে আছেন আমাদের পাড়ায়। আর ওই যে ও পাড়াটা দেখছেন, ওই যে তাল গাছ কটা, ওই পাড়ায় ইউনিভার্সিটির প্রফেসররা আছেন। এখানে 2 দিন থাকুন, তারপর কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তেমন দেখলে নৌকা ভাড়া করে দেব, নিরাপদ জায়গায় চলে যাবেন। আর অবস্থা খারাপ হলে কেই বা এখানে পড়ে থাকবে বলুন? হাসানের কথা শুনতে পায় না আজকার। হাসান থেকে থেকে শুধোচ্ছে, এদিকে চায়ের দোকান নেই। চায়ের দোকানটা কোন দিকে ভাই? বিনি তখন দেখছে এক ভদ্রলোক মস্ত মস্ত 2 সুটকেস নামাচ্ছেন নৌকা থেকে। ওদিকে আরেকটা নৌকা এসে গেল। ভদ্র মহিলার হাতে একটা মুরগি, বোধ হয় ওটি হাতের কাছে পেয়েছেন বাড়ি থেকে বেরোবার সময়ে। রায়হান মনস্থির করতে পারেন না। মনে পড়ছে বাড়ি থেকে বেরোবার মুহূর্তে একটি ছাত্রের সঙ্গে দেখা হয়েছিল। সে জানিয়েছিল, যেদিক দিয়েই যান নদীটা পার হয়ে অন্তত চলে যাবেন। যতদূর পারেন ইন্টিরিয়রে চলে যাবেন। আমরা নদীর ওপার থেকে একবার শেষ চেষ্টা করে দেখব। ভিড় ক্রমশ বাড়ছে পাড়ের ওপর। দাঁড়াবার জায়গাটুকুও থাকছে না। সত্যি সত্যি রাস্তায় এসে পড়েছে সবাই, এবং সেখানে আরেকটি স্রোত। ওই অবস্থাতেই একসময় হাঁটা শুরু করেছেন রায়হান, সেই সঙ্গে বিনু এবং ছেলে দুটি। আজগরও হাঁটছে সঙ্গে সঙ্গে। বোঝাচ্ছে, চলুন ভাবি, কিছুক্ষণের জন্য হলেও বিশ্রাম নেবেন, কিছু মুখে দিয়ে তারপর না হয় রওনা দেবেন।